হাই ফ্রেন্ড, গুড মর্নিং। মাই সেলফ সোমনাথ মন্ডল। আমি একজন গরিব ফ্যামিলির ছেলে। আমার বাবা একজন ফার্মার। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে পড়াশোনা করে ভালো কিছু করবো, সরকারি চাকরি করব। কিন্তু মন দিয়ে পড়াশোনা করেছিলাম, কিন্তু মার্কেটে যখন এলাম তখন বুঝতে পারলাম মার্কেটের আসল অবস্থাটা কি। আমাদের গরিব ফ্যামিলির ছেলে মেয়েদের জন্য কোনো রাস্তা নেই। তো আমার বাড়ি বাঁকুড়া থেকে এসেছিলাম কলকাতাতে কিছু টাকা রোজগার করার জন্য লেবারের কাজ করতে। কনস্ট্রাকশনে কাজ করতাম। 1 তলা থেকে 7 তলাতে রড সিমেন্ট বালি মাথায় করে নিয়ে যেতে হতো। তো সেই জায়গা থেকে একটা ছেলের সাথে পরিচয় হয়, যার নাম হচ্ছে জীবন বাগচি। তার বাড়ি ছিল বর্ধমান কাটোয়াতে। তো সেই ছেলেটা আমাকে একজনের কাছে নিয়ে এসেছিল, যে মানুষটা আজকে আমার কাছে ভগবান, যে মানুষটার জন্য আজকে আমি এই যে কথা বলার সুযোগটা পেয়েছি, কথা বলতে পারছি, ওই মানুষটার অবদান। তো যার নাম মিস্টার সম্রাট রয়। ওনার জন্য আজকে যা কিছু পরিবর্তন হয়েছে, যা কিছু চেঞ্জ হয়েছে, আজকে যা কিছু আমি ভাবতে পারছি যে লাইফে কোন জায়গায় যাবো, এই একটা মানুষের জন্য। এছাড়া আরো অনেক মানুষের অবদান আছে, যাদের নাম না বললে হয়তো অনেক কিছুই কম বলা হবে। যেমন মিস্টার সঞ্জিত গুপ্তা, মিস্টার রঞ্জিত গুপ্তা, এরা আমাকে প্রচুর হেল্প করেছে। আজকে যে সিস্টেমে আমি রয়েছি, স্মার্ট ভ্যালু থেকে লাইফে সাকসেস জন্য ওদের অনেক অবদান রয়েছে। তো আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি নেগেটিভিটি। আমরা স্মার্ট ভ্যালু বিজনেসটা যখন আমরা করতে যাই, কিছু নেগেটিভিটি আমাদের আসে লাইফে। তো ফার্স্ট যেটা হচ্ছে, যেটা কোম্পানি চলবে না। অনেকেই বলে, আমি যখন স্মার্ট ভ্যালুতে এসেছিলাম অনেকে বলতো যে এই কোম্পানি চলবে না। তো আমাদেরকে জানতে হবে কোম্পানি চলবে কি চলবে না, কেন চলবে না। তো এক্সাম্পল, যেমন আমরা যখন ছোট ছিলাম, টিভিতে রেডিওতে 8টার সময় খবর হতো আকাশবাণী কলকাতা, যে একটা রেডিও, ওই রেডিওটা মার্কেটে প্রচুর লেভেলে বিজনেস করেছিল, যার নাম হচ্ছে সন্তোষ কোম্পানি একটা রেডিও। তো সেই সময় ওই রেডিওটা মার্কেট এত করেছিল যে কোম্পানি প্রচুর টাকা লাভ করেছিল। কিন্তু আজকে 2020 সাল, 2020 সালে আজকে কিন্তু ওই কোম্পানি নেই, সন্তোষ কোম্পানি রেডিও বন্ধ। এছাড়াও বিপিএল একটা টিভি ছিল, সাদা কালো টিভি। কেন ছোটবেলায় দেখতাম, আমাদের গ্রামে প্রথম একজন মানুষ নিয়ে এসেছিল ওই টিভিটা, বিপিএল টিভিটা। তো সবাই ওদের বাড়িতে দেখতে যেত। তো দেখতাম ওই টিভিটা, সাদা কালো টিভিতে ছোট পিকচার আসতো। তো সেই টিভিটা সেই সময় মার্কেটে এত লেভেলে মার্কেট করেছিল, এত লেভেলে বিজনেস করেছিল। কিন্তু আজকে বিপিএল এর টিভি, তখন ছিল টেপ রেকর্ড, যে ক্যাসেট গুলো ছিল, রিল দেওয়া ক্যাসেট ছিল, আজকে কিন্তু মার্কেট নেই। তো এই সমস্ত কোম্পানিগুলো আজকে নেই কেন? কারণ ওরা নিজেদেরকে চেঞ্জ করতে পারেনি, এবং মার্কেটে যেটা চাহিদা ওরা সেই লেভেলে বিজনেস করতে পারেনি। যেমন নোকিয়া, যখন মোবাইল এলো, কিপ্যাডের মোবাইল, নোকিয়া কোম্পানি বেশ ভালো লেভেলে ইনকাম করছিল। কিন্তু যখন অ্যান্ড্রয়েড চলে এলো, নোকিয়া কিন্তু মার্কেটে গেছিল। কেন? নোকিয়া কোম্পানি নিজেকে চেঞ্জ করতে পারেনি। তারপরে আজকে নোকিয়া থেকে অ্যান্ড্রয়েড সেট নিয়ে এসছে। তো কোম্পানি চলবে না কেন, এবং কোন কোম্পানি চলবে? আজকে স্মার্ট ভ্যালু যে সাবজেক্টগুলো নিয়ে কাজ করে, যেমন এডুকেশন, কম্পিউটার এডুকেশন। আজকে যদি একটা ছেলেকে লাইফে কিছু করতে হয়, প্রত্যেকে কম্পিউটার শিখতে হবে। এর জন্য, এবং শুধু কম্পিউটার না, নেক্সট যে সাবজেক্টটা নিয়েছে সেটা হচ্ছে হেলথ। আজকে বাড়িতে হেলথের সমস্যা, সুগার, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল, থাইরয়েড, আর্থারাইটিস, হাইপারটেনশন, অ্যাসিডিটি, অ্যাজমা, অ্যাস্থামা, ক্যান্সার, ওবেসিটি, আই প্রবলেম, স্কিন ডিজিজ, হেয়ার ফল, অ্যাবনর্মাল। এই যে রোগগুলো, ভারতবর্ষে এরকম কোনো ফ্যামিলি নেই যে ফ্যামিলিতে এই রোগগুলো নেই। থার্ড হচ্ছে যেটা হচ্ছে এগ্রিকালচার। আজকে চাষিরা চাষ করতে পারছে না, তারা লস খাচ্ছে। তো স্মার্ট ভ্যালু কোন সাবজেক্ট নিয়ে কাজ করছে? যেগুলো প্রতিটা মানুষের দরকার, রিস্কাওয়ালা থেকে রাষ্ট্রপতি, প্রতিটা মানুষের দরকার, সেই সমস্ত সাবজেক্ট নিয়ে কাজ করছে। এইগুলো ছাড়া মানুষ বাঁচতে পারবে না। কেন? আজকে একজন মানুষ সুগারের পেশেন্ট, সে কি করছে? ডাক্তারের কাছে যাচ্ছে, মেডিসিন খাচ্ছে। মেডিসিন খেয়েছে, আগামী দিনে আরো 5টা 10টা রোগ আছে, তারপর মারা যাবে। স্মার্ট ভ্যালুতে যদি আসে, সে সুগার থেকে বেঁচে যাবে। তাহলে কোম্পানি চলবে কি চলবে না? কেন? কোম্পানিতে যদি না আসে, ওদের লাইফ চলবে না। ওরা যদি শ্বাস প্রশ্বাস নেয়, সেই শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে, নিতে পারবে না। তো স্মার্ট ভ্যালু চলবে কি চলবে না, ওটা কোনো কোশ্চেনই আসে না। কেন? স্মার্ট ভ্যালু শুরু হয়েছিল যেখান থেকে, স্মার্ট ভ্যালু 0 থেকে শুরু হয়েছিল, একটা অফিস থেকে শুরু হয়েছিল। আজ থেকে 20 বছর আগে একটা অফিস ছিল। আজকে ভারতবর্ষে 32+ কর্পোরেট অফিস, আজকে 1500+ সেন্টার। ভারতবর্ষের যে ম্যাপ আছে না, সেই ম্যাপে যদি একটা পিন ফেলা হয়, পিনতে যে জায়গায় পড়বে সেইখানে স্মার্ট ভ্যালু অফিস রয়েছে। যে কোম্পানির আগে টার্নওভার ছিল না, সেই কোম্পানি আজকে কোটি কোটি টাকা টার্নওভার। তাহলে কোম্পানি কেন চলবে না? কোম্পানি চলবে না, কোম্পানি দৌড়াচ্ছে। চলা তো অনেক দূরের কথা, কোম্পানি দৌড়াচ্ছে। তো নেক্সট যে কোশ্চেনটা আসবো সেটা হচ্ছে কোম্পানি উঠে যাবে, বন্ধ হয়ে যাবে। অনেকে বলে কোম্পানি উঠে যাবে, কোম্পানি বন্ধ হয়ে যাবে। তো উঠে কখন যাবে? যখন কোম্পানি লাভ করতে পারবে না, তখন উঠে যাবে। তো উঠে সবাই একদিন না একদিন যাবে। মানুষ, আমাদের জন্ম হয়েছে, আমরা একদিন না
আমাদের মা বাবারা উঠে যাবে, সবাই উঠে যাবে। তো কোম্পানিটা কখন উঠে যাবে? কোন কোম্পানিগুলো উঠে যায়? যারা লাভ করতে পারে না এবং যে জিনিসগুলো নিয়ে কাজ করে সেই জিনিসগুলো যদি মানুষের যদি চাহিদা না থাকে, তাহলে কোম্পানির লাভ হবে না, কোম্পানির বিজনেস হবে না, এবং কোম্পানি যখন বিজনেস ভালো হবে না, কোম্পানি অটোমেটিক্যালি উঠে যাবে, কোম্পানি বন্ধ হয়ে যাবে। তো স্মার্ট ভ্যালু যখন শুরু হয়েছিল তখন স্মার্ট ভ্যালুর যা গ্রাফ ছিল এবং আজকে কোম্পানির যা গ্রাফ, স্মার্ট ভ্যালু যখন শুরু হয়েছিল তখন একটা অফিস ছিল, 0। আজকে 1, 2, 3 করে আজকে 2020 সাল, 2020 সাল স্মার্ট ভ্যালু গ্রাফটা কিরকম হচ্ছে? তো কোম্পানি কি হচ্ছে? উঠছে কি উঠছে না? কোম্পানি উঠছে। আজকে স্মার্ট ভ্যালুতে 40 লাখ প্লাস অ্যাসোসিয়েট, যার একটা অ্যাসোসিয়েট ছিল না, আজকে 40 লাখ অ্যাসোসিয়েট। তাহলে কোম্পানি উঠছে কিনা? যার নিজস্ব কোনো ম্যানুফ্যাকচারিং ছিল না, আজকে স্মার্ট ভ্যালুর নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে, স্মার্ট ভ্যালুর 500 প্লাস প্রোডাক্ট আছে। তো যার কিছুই ছিল না, স্মার্ট ভ্যালু আজকে নিজেকে চেঞ্জ করছে, আজকে দিনের পর দিন উপরে উঠছে। অনেক বড় কোম্পানি বন্ধ হয়ে যাবে। বন্ধ কখন হবে? বন্ধ হবে তখনই যে বিজনেসগুলো কোম্পানি যে সমস্ত ডিগ্রি নিয়ে বিজনেস করছে সেগুলো যদি মানুষের চাহিদা না থাকে। মানুষ যতদিন পৃথিবীতে থাকবে প্রত্যেককেই খেতে হবে, খাবার খেতে হবে। কেন? খাবার আমরা খাবো বেঁচে থাকার জন্য। খাবার যদি না খাই আমাদের শরীরে ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি হবে, আমরা রোগে ভুগবো। আজকে ভারতবর্ষে প্রতিটা মানুষের রোগ, প্রতিটা মানুষের রোগ। স্মার্ট ভ্যালু যদি না আসে ওদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, ওদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। কোম্পানি বন্ধ হবে না, যারা আসবে না কোম্পানিতে তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। কেন? স্মার্ট ভ্যালু ছাড়া সে কিছু করতে পারবে না। আজকে যেখানে যাচ্ছে আজকে কাজ নেই, আজকে চাকরি চলে যাচ্ছে, চাকরি বিভিন্ন জায়গায় বড় যেগুলো যার জায়গায় অফিসে কাজ করছে সেই অফিস বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে স্মার্ট ভ্যালুতে যদি না আসে তাহলে তাদের কাজ বন্ধ হয়ে যাবে। স্মার্ট ভ্যালুতে না আসে সে সুগার থেকে বাঁচতে পারবে না, ক্যান্সার থেকে বাঁচতে পারবে না। এই জন্য তাহলে স্মার্ট ভ্যালুতে আজকে যে জায়গায় ছিল সেখান থেকে আজকে উপরে উঠছে, কোম্পানি বন্ধ হয়ে যাবে না। কোম্পানি যে জায়গায় ছিল সেখান থেকে দিনের পর দিন বেটার জায়গায় যাচ্ছে, বেটার জায়গায় যাচ্ছে। যা ট্রানজাকশন ছিল তার থেকে আরো বেটার ট্রানজাকশন হচ্ছে কোম্পানি। তাহলে কোম্পানি উঠে যাবে না, কোম্পানি বন্ধ হয়ে যাবে না, কোম্পানি উঠছে উপরের দিকে। আমরা বুঝতে পারছি না, কোম্পানি উপরে উঠছে। নেক্সট যে কোশ্চেনটা আসছে সেটা অনেকে বলে যেটা হচ্ছে চিটিংবাজ কোম্পানি। তো চিটিংবাজ কাকে বলে আমাদেরকে প্রথম জানতে হবে। চিটিংবাজ কাকে বলে? চিটিংবাজ হচ্ছে যদি কেউ 100 টাকার জিনিসটা যদি 200 টাকা বিক্রি করে সেটা হলো চিটিংবাজ। যে জিনিসটার দাম লেখা আছে 100 টাকা যদি সেটা যদি 200 টাকায় বিক্রি করে তাহলে হলো চিটিংবাজ। আজকে মার্কেটে যাও দেখবে কাপড়ের দোকানে গেলে একটা কাপড়ের দাম হচ্ছে 400 টাকা। এখন দুর্গাপূজার সময় গিয়ে দেখবে এই কাপড়ের দামটা হচ্ছে 600 টাকা। তাহলে বেশি হলো কি করে? যেটা 400 টাকা দাম সেটা 600 টাকা মার্কেটে বিক্রি হচ্ছে, তাহলে এটা চিটিংবাজ না? 1 কেজি চালের দাম 40 টাকা, দোকানদার কি বলছে 50 টাকা দিতে হবে। যদি 50 টাকা দাও তাহলে না, 50 টাকা না দিতে পারলে নিতে হবে। তাহলে এটা চিটিংবাজ না? স্মার্ট ভ্যালু কি বলছে? যে প্রোডাক্টটার দাম 199 টাকা, স্মার্ট ভ্যালু কখনো বলে না যে 200 টাকা দাও। 199 টাকা 199 টাকায়। স্মার্ট ভ্যালুতে যে কম্পিউটার কোর্স রয়েছে যার দাম 1 টাকা বেশি নেয় না, তাহলে স্মার্ট ভ্যালু চিটিংবাজ হলো কি করে? তাহলে চিটিংবাজ কোনগুলো? যারা যেটা ন্যায্য মূল্য থেকে যদি বেশি দাম নেয় সেটা হলো চিটিংবাজ। তো স্মার্ট ভ্যালু কারোর কাছ থেকে 1 টাকা বেশি নেয় না, সে গরিব হোক বা বড় লোক হোক বা মধ্যবিত্ত হোক, যেই হোক না কেন সবার কাছে একই দাম। যা রেট লেখা থাকবে ফিক্সড রেট, সেই রেটে দিতে হবে। তো কোম্পানি কোথায় চিটিংবাজ হলো? শুধু আমাদের মনে হয় যে চিটিংবাজ করছে তো অনেকেই। একটা চাকরি, একটা ছেলে গরিব ফ্যামিলির ছেলে সরকারি চাকরির জন্য তার কাছ থেকে 5 লাখ টাকা ঘুষ নিচ্ছে, ওটা চিটিংবাজি না? গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রেশন আসছে, অনেক পলিটিশিয়ান যারা কি করছে সেই চাল চুরি করে নিচ্ছে, এটা চিটিংবাজ না? সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা পাঠাচ্ছে গরিব ফ্যামিলি মানুষের জন্য, তারা সেই টাকা হাওয়া করে দিচ্ছে, এটা চিটিংবাজ না? তাহলে চিটিংবাজ কি মনে হচ্ছে যে স্মার্ট ভ্যালু চিটিংবাজ? কেন? কারণ স্মার্ট ভ্যালু মানুষের জন্য কাজ করে, গরিব মানুষের জন্য কাজ করে, একটা গরিব ফ্যামিলির ছেলেকে কোটিপতি বানায়, এটা কি চিটিংবাজ? তো আমাদের মনে হচ্ছে চিটিংবাজ, কিন্তু কারণটা জানতে হবে কেন মনে হচ্ছে চিটিংবাজ। স্মার্ট ভ্যালু 1 টাকা কারো কাছ থেকে বেশি নেয় না। নেক্সট যে কোশ্চেনটা আসছে, অনেকে বলে এটা মানি মার্কেটিং। যে বলে
তো যে বলছে মানি মার্কেটিং, সে এখন ঘুমিয়েছিল 10 বছর ধরে, সে ঘুমিয়েছিল 10 বছর। আজকে হঠাৎ করে ঘুম ভেঙেছে। কেন 10 বছর আগে মানুষ জানতো মানি মার্কেটিং কোম্পানি কি, সারদা, রোজভেরি, এরকম বিভিন্ন রকম কোম্পানি ছিল। আজকে আছে? আজকে মানি মার্কেটিং এর কোনো কোশ্চেনই আসে না, কোনো প্রশ্নই আসে না। তাহলে যে বলছে যে এটা মানি মার্কেটিং, মানে ঘুমিয়েছিল, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে। বোঝাতে পারলাম না? মানি মার্কেটিং ব্যাপারটা কি? মানি মার্কেটিং হচ্ছে আমি টাকা দেব, ও কি বলবে, কোম্পানি কি বলবে যে তোমাকে আমি 3 বছর পরে 4 বছর পরে ডবল দিয়ে দেবো, তার বিনিময়ে কি দিবে, একটা কাগজ দেবে, একটা সার্টিফিকেট। স্মার্ট ভ্যালু কি দিচ্ছে? ভ্যালু ফর মানি। আমি টাকা দেবো, 1 হাতে টাকা 1 হাতে মাল। তাহলে মানি মার্কেটিং কোথায় হলো? তো এই সমস্ত কোম্পানি, যে সমস্ত কোম্পানিগুলো মানি মার্কেটিং কোম্পানি করতো, সেগুলো আজকে মার্কেটে নেই। যারা মালিক ছিল তারা আজকে নেই, হয় কোথাও জেলে আছে, আর নাহলে পৃথিবীর বাইরে আছে। তো আজকে মানি মার্কেটিং কোনো কথা আছে না। নেটওয়ার্ক কি বলে, এটা তো নেটওয়ার্ক, নেটওয়ার্ক মার্কেটিং। তো নেটওয়ার্ক আমাদের ব্যাপারটা জানতে হবে, নেটওয়ার্ক মার্কেটিং ব্যাপারটা কি, নেটওয়ার্কটা কি। আজকে এই যে পৃথিবী চলছে, আজকে আমরা পৃথিবীতে আছি, বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা একটা নেটওয়ার্ক। কেন? এখানে পৃথিবী আছে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে, পৃথিবী, শুক্র, বুধ, মঙ্গল, সূর্য, এরকম করে কি হয়েছে, যে গ্রহ গুলো রয়েছে তারা প্রত্যেকেই একটা ডিস্টেন্স মেনটেন করে সবসময় ঘুরছে। যদি একটা গ্রহ বা উপগ্রহ যদি একটু উল্টো পাল্টা হয়ে যায় ঘুরতে ঘুরতে, তাহলে কি হয়ে যাবে, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। তোরা মেনটেন করছে বলে, নেটওয়ার্কটাকে মেনটেন করছে, ডিস্টেন্সটাকে মেনটেন করছে বলে কিন্তু আজকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঠিকই আছে। সূর্য যদি বলে না যে আমি 1 মাস আমি আলো দেবো না, আমরা আমাদের শেষ, আমাদের লাইফ শেষ, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে ওরা দিচ্ছে বলে, সূর্য দিচ্ছে বলে আমরা বেঁচে আছি। শুধু এটাই না, আমরা বলি নেটওয়ার্ক, আমাদের জন্মটাই তো নেটওয়ার্ক। কিভাবে কিভাবে নেটওয়ার্ক? আজকে আমি কোথা থেকে এসেছি? আমার বাবা, আমার মা। আমার বাবা কোথা থেকে এসেছে? তার বাবা, তার মা। আমার মা কোথা থেকে এসেছে? তার বাবা, তার মা। তো এরকম করে মানুষের জন্ম হচ্ছে। তো এটা নেটওয়ার্ক না? এটা নেটওয়ার্ক না? হ্যাঁ কি না? শুধু এটাই না, আজকে আমার যে বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ির সাথে রিলেশন আছে কাদের বাড়ি? মামা বাড়ি। মামা বাড়ি কি বাড়ি থাকে? মাসি বাড়ি। কি বাড়ি থাকে? পিসি বাড়ি। কি বাড়ি থাকে? শ্বশুর বাড়ি। দিদির বাড়ি। এবার এই যে মামা বাড়ি, ওদেরও মামা বাড়ি, পিসি বাড়ি, মাসি বাড়ি আছে কি নেই? আছে প্রত্যেকের। মাসি বাড়ি, তাদেরও মামা বাড়ি, পিসি বাড়ি, মাসি বাড়ি আছে কি নেই? তো এটা কি নেটওয়ার্ক হলো না? তো সবকিছুতে নেটওয়ার্ক। আমরা যদি ভাবি যে আমরা নেটওয়ার্ক মধ্যে থাকবো না, এই যে আমরা কথা বলছি, ফোনে কথা বলছি, ভিডিও কলিং করছি, আমাদের মনে হয় না নেটওয়ার্ক ঠিকঠাক নেই। একটু যদি কিছু প্রবলেম হয়, কথা শোনা যাচ্ছে না, হ্যালো 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 করতে থাকি না, কেন? নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক আছে বলে আমরা ঠিকই আছি। নেটওয়ার্ক যদি না থাকে তাহলে আমাদের লাইফ শেষ। তো সবকিছু চলছে নেটওয়ার্কের মাধ্যম দিয়ে। আজকে যে আমরা ট্রেনে যাচ্ছি, ট্রেনে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গা, ওটা তো নেটওয়ার্ক। আজকে ব্যাংকে টাকা দিচ্ছি, স্টেট ব্যাংক সারা ভারতবর্ষে ব্যাংক ব্রাঞ্চ তৈরি করে রেখেছে, ওটা তো একটা নেটওয়ার্ক। আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে জিনিসগুলো খাচ্ছি, চাল ডাল যা কিছু খাচ্ছি, আমরা জামা কাপড় যা কিছু করছি, সেগুলো ডাইরেক্ট আমরা তৈরি করছি না। আমরা জামা কাপড় করছি যেটা, সেটাকে নিজেরা তৈরি করি। আমরা যে ভাত খাই সেটাকে নিজেরা তৈরি করি। তো সেটাও একটা কোম্পানি তৈরি করছে, সেখান থেকে নেটওয়ার্কের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে। তো নেটওয়ার্ক যদি না থাকে তাহলে আমরা মারা যাবো, আমরা না খেয়ে মরে যাবো, আমরা বাড়ি থেকে বেরোতে পারবো না উইদাউট নেটওয়ার্ক। তো আমাদেরকে বুঝতে হবে নেটওয়ার্কটা ভালো না খারাপ, শুধু এটাকে বুঝতে হবে। তো স্মার্ট ভ্যালু এরকম একটা নেটওয়ার্ক তৈরি করেছে সারা ভারতবর্ষে, যেখানে প্রতিটা মানুষকে ভালো শিক্ষা দিচ্ছে, ভালো স্বাস্থ্য দিচ্ছে, ভালো রোজগার দিচ্ছে, চাষিদেরকে কি করলে পরে কিভাবে চাষ করলে পরে ভালো ফসল হবে সেটাই শেখাচ্ছে। এটা ভালো কি খারাপ? অবশ্যই 100% স্মার্ট ভ্যালু নেটওয়ার্ক যে মার্কেটিং, এটা 100% দরকার। নেক্সট যেটা হচ্ছে, অনেকেই বলে কি এটা লোক ধরা।
হয়েছে তখন আমরা ধরেছি কি ধরিনি, নার্স বা ডাক্তার ধরেছি কি ধরিনি। তারপরে যখন আমরা একটু বাড়িতে এসেছি মা বাবাকে ধরেছি, যখন আমরা স্কুলে ভর্তি হয়েছি তখন আমরা টিচারকে ধরেছি, টিউশনের টিচারকে ধরেছি কি ধরেনি। যখন একটু বড় হয়েছে তখন আমরা গার্লফ্রেন্ডকে ধরেছি, যখন বিয়ে করেছি তখন বউকে ধরেছি, এবারে যখন বুড়ো হয়েছে তখন লাঠি ধরেছি। তাহলে ধরতে আমাদেরকে হবে, প্রতিটা মানুষকে আমাদেরকে ধরতে হবে। এবারে বুঝতে হবে আমি কি ধরছি। অনেক বলে না এখানে লোক ধরতে হবে, তাই একটা আমি চাকরি করবো আমাকে ধরতে হবে কি হবে লোক। যারা ডক্টর তারা পেশেন্ট ধরে না, রুগী ধরে কি ধরে না। যদি রুগী না ধরে তাহলে ডাক্তার বেঁচে থাকবে। একটা উকিল সে লোক ধরে কি ধরে না। যারা বিভিন্ন রকমের কেসে ভুগছে সেই সমস্ত লোকদেরকে ধরে। যারা পুলিশ তারা চোর ধরে কি ধরে না। তো প্রতিটা মানুষ, যারা টিটি তারা কি করে, যারা বিনা টিকিতে চলে যাচ্ছে প্যাসেঞ্জার তাদেরকে ধরে কি ধরে না। তো প্রতিটা মানুষ লোক ধরে, যদি লোক কেউ না ধরে সে বেঁচে থাকতে পারবে না। এবার আমাকে বুঝতে হবে যে আমার লোক ধরে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমি একটা লোককে ধরে তাকে খারাপ করছি না ভালো করছি, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আমি একটা এক্সাম্পল দেবো। একজন টিটি কি করছে, লোক ধরছে। কত টাকা স্যালারি পায় লোক ধরার জন্য? 50 থেকে 60,000 টাকা। একটা টিটি মাসে 50 থেকে 60,000 টাকা স্যালারি পায়, তার জন্য লোক ধরতে হয়। কতগুলো করে লোক ধরতে হয়? যারা বিনা টিকিতে পালিয়ে যায়, দৌড়ে পালিয়ে যায়, তাদেরকে ধরে। তো একজন টিটির সাথে আমি কথা বলেছিলাম যে ওদের হচ্ছে একটা টার্গেট প্রতিদিন 3200 টাকা, 3200 টাকা করে প্রতিদিন গভর্নমেন্টকে দিতে হবে। যদি দিতে পারে তাহলে প্রমোশন হবে, যদি দিতে না পারে তাহলে কি হবে, এমন জায়গায় ট্রান্সফার করে দেবে যেখানে কোনো কিছু সুবিধা নেই, এমন জায়গায় পাঠিয়ে দেবে। তোর প্রমোশনের জন্য কি করে ওকে লোক ধরতে হয়। কটা করে ধরতে হবে? 3200 টাকা ফাইনের জন্য কম করে, আমি ধরে নিলাম কম করে কটা লোকের কাছ থেকে ফাইন নিতে হবে? 11 জন। 11 জনের কাছ থেকে ফাইন নিতে হবে। এবারে 11 জন লোককে ধরতে গেলে 11 জনকে ধরলেই তো পাবে না। যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে, লোক ধরা ভালো এক্সপিরিয়েন্স, মানে চোখ মুখ দেখলেই বুঝে যাবে যে এ টিকিট কাটেনি, যারা এক্সপিরিয়েন্স প্রাপ্ত টিটি, তাদেরকে কম করে অন্তত আমি ধরলাম 11 জনের মোটামুটি 30 জন যদি লোক ধরে তবে 11 জনের কাছ থেকে ফাইন তুলতে পারবে। আর যারা নতুন, যাদের এক্সপিরিয়েন্স নেই, তাদের তো 50 থেকে 60 জন ধরতে হবে। তাহলে প্রতিদিন একটা টিটিকে 30 জন লোককে ধরতে হয়। 30 জন লোক ধরলে তবে 11 জনের কাছ থেকে ফাইন নিতে পারে। তাহলে 30 জন লোক প্রতিদিন ধরছে, তাহলে মাসে কত হয়? 26 দিন ডিউটি সমান কত হচ্ছে? 318, 780 জনকে প্রতি মাসে একটা টিটি ধরছে। তাহলে মাসে যদি 780 জন হয় তাহলে বছরে কত? 780 ইন্টু 12 সমান কত হলো? 2 16, 2 7 14, 15, 9,360। 9,360। এবারে এটা হচ্ছে কত? 1 বছরে। এবারে একটা টিটি আমি ধরলাম 25 বছর বয়সে চাকরি পেয়েছে। কত বছর চাকরি? 60 বছর। তাহলে কত হলো? 35 বছর। তাহলে 35 বছর যদি চাকরি করে কত লোককে ধরবে? তাহলে 9,360 ইন্টু 35 সমান কত হয়? 9,360 ইন্টু 35 হিসাব করে দিচ্ছি। 5 6 30, 5 থেকে 15 কে 16, 6 হাতে লাগ, 5 9 45, 46, 318, 3 3 के 9 के 10, 3 में 27 के 28, 8 से 14, 4 हाथे लाग, 7, 8 से 12, 3,27,000 600 হচ্ছে। 3,27,600 জন মানুষকে ধরছে পুরো হোল লাইফ।
60 বছর পর্যন্ত চাকরি করে এতজন মানুষকে পুরো হোল লাইফে ধরে 3,27,600। এবারে ভালো করে এটা ভাবুন, এত মানুষ ধরার পরে 60 বছর চাকরি করে, 60 বছর চাকরি করে এতগুলো মানুষকে ধরে, এতগুলো মানুষকে ধরার পরে ওই মানুষটা লাইফে কি পায়? যখন রিটায়ার হয় তখন কি দেয়? একটা ধুতি, জামা, একটা মিষ্টির প্যাকেট, একটা ছাতা, একটা লাঠি। তারপর মাসে একবার করে ফাটা ছুটি করে ব্যাংকে যাবে পেনশন তুলতে, কত? ওই 18 থেকে 20,000 টাকা। ছেলে মেয়েকে পড়াশোনা করায় ওই নর্মাল স্কুলে, মেয়ের বিয়ে দেয় কোন রকম করে, বাড়ি কোন রকম করে একটা লোন ফোন নিয়ে একটা বাড়ি বানায়, গাড়ি বাড়ি কিছু থাকে না। এটাই হচ্ছে লাইফ। এবারে যারা আমরা স্মার্ট হলে তারা সবাই জানি যে 3,27,600 জন মানুষকে যদি একটা মানুষ ধরে, সে স্মার্ট হলে থেকে কোথায় পৌঁছে যাবে? স্মার্ট হলে এই এই এতজন মানুষকে যদি ধরে, তার কম করে লাখ টাকার গাড়ি থাকবে, লাখ টাকার ফ্ল্যাট থাকবে, তার ফরেন ট্রিপ থাকবে, থাইল্যান্ড থাকবে, সব কিছু থাকবে। শুধু একজন মানুষকে এতগুলো ধরতে হবে না, এটা আবার কম্পাউন্ডিং হয়ে কোথায় চলে যাবে? অন্তত তার কোটি টাকার গাড়ি থাকবে, কোটি টাকার ফ্ল্যাট থাকবে, এবং 3টে জেনারেশন তার সিকিউর। ওই যে টিটি এত লোক ধরার পরেও তার ছেলে মেয়েদেরকে চাকরির জন্য ভাবতে হয়। কিন্তু স্মার্ট হলে যদি কেউ এতগুলো লোক ধরে, তার 3টে জেনারেশন সেভ এন্ড সিকিউর। কোনোদিন তাকে অন্তত টাকার জন্য ভাবতে হবে না, অন্য কিছুর জন্য ভাবতে হবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোথায় ওই টিটিও কিন্তু লোক ধরছে। স্মার্ট হলে যদি আমরা ভাবি লোক ধরছি, তো লোকই ধরছি, কিন্তু কোন লোকটা ধরা উচিত? ওখানে লোক ধরে আমার লাইফের কোনো সিকিউর নেই, লাইফের কোনো সিকিউরিটি নেই, না ইনকামের কোনো সিকিউরিটি নেই। স্মার্ট হলে যদি আমরা লোক ধরে, আমাদের 3টে জেনারেশন আমাদের সিকিউর, ফিনান্সিয়াল সিকিউর, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, সবকিছু, লাইফ টাইম থাকবে, বিদেশে ঘুরতে পারবো, সব কিছু পাবো। তাই লোক ধরা উচিত কি উচিত না? 100% লোক ধরা উচিত। নেক্সট যেটা আসবো, অনেকেই বলে এখানে নাকি ব্রেন ওয়াশ করানো হয়। এটা হচ্ছে ব্রেন ওয়াশ করার কাজ 100%। একটা জিনিস ভালো করে, ব্রেন ওয়াশ করে আজকে সন্ত্রাসবাদী তৈরি করছে, আজকে ডাকাত তৈরি করছে, ব্রেন ওয়াশ করেছে। তাহলে ব্রেন ওয়াশ করে যদি একটা সন্ত্রাসবাদ তৈরি করে, একটা মানুষকে ডাকাত তৈরি করে, সে দেশের ক্ষতি করছে, সেটা ভালো না? ব্রেন ওয়াশ করে একটা মানুষের, একটা জিরো থেকে যে গরিব ফ্যামিলির ছেলে যদি কোটিপতি হয়, সেটা ভালো? ব্রেন ওয়াশ করছে, ব্রেন ওয়াশ করে একজন মানুষ, আজকে যারা ধর্ম নিয়ে সন্ন্যাস, তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, তারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করছে। ব্রেন ওয়াশ করে পলিটিশিয়ান তৈরি করছে। তো ব্রেন তো সব জায়গায় ওয়াশ করছে। একটা মা বাবা একটা ছেলেকে ব্রেন ওয়াশ করে না? 20 বছর ধরে ব্রেন ওয়াশ করে। 20 বছর কি ব্রেন ওয়াশ করে? বাবা ভালো করে পড়াশোনা করে চাকরি পাবি, ভালো করে পড়াশোনা করে চাকরি পাবি। আর কি ব্রেন ওয়াশ করে? যে পড়াশোনা করে যখন তুই চাকরি পাবি, তখন আমাদেরকে দেখবি, আমাদের বয়স যখন বেড়ে যাবে, যখন আমরা বুড়ো হয়ে যাবো, আমাদেরকে দেখবি। 20 বছর ধরে ব্রেন ওয়াশ করে একটা ছেলেকে। তারপরে কি হয়? কেউ হয় কুলাঙ্গার, হয় কি হয় না? তো ব্রেন ওয়াশ করে লাভটা কি হয়? আবার কি হয় যে চাকরি পায়, মা বাবার ব্রেন ওয়াশ শুনতে শুনতে তো ব্রেন ওয়াশ হয়ে যায়, ভালো চাকরি পায়, তারপরে কি হয়? মা বাবাকে পাঠায় বৃদ্ধাশ্রমে। তাহলে মা বাবা ব্রেন ওয়াশ করে একটা ছেলে, কিন্তু ব্রেন ওয়াশ করে কি সেটা আলটিমেট লাভ হলো কিছু? তাহলে ওই ব্রেন ওয়াশে কিছু লাভ নেই। স্মার্ট হলেও আমার ব্রেন ওয়াশটা করেছিল। আমি অনেক লাকি ফিল করি যে স্মার্ট ভ্যালু আমাকে ধরেছিল এবং আমার ব্রেন ওয়াশটা করেছিল। কেন? আমার বাবা চাষবাস করতো, একজন ফার্মার। জীবনে কখনো দীঘা, পুরী, দার্জিলিং দেখিনি, কখনো ভাবতেই পারেনি। কখনো প্লেন উপর দিয়ে যেত। মা বাবাকে জিজ্ঞাসা করতাম ছোটবেলায়, মা বাবা কি বলতো? যারা বড় লোক, যাদের প্রচুর টাকা, তারা নাকি প্লেন দিয়ে যায়। আজকে স্মার্ট ভ্যালু কাজটা সিনিয়ররা যেভাবে বলছে সেভাবে করেছি, আজকে থাইল্যান্ড অ্যাচিভ করেছি। আমাদের হোল জেনারেশনে যতগুলো জেনারেশন আছে, আমাদের যত রিলেটিভ আছে, কারো পাসপোর্ট নেই। আজকে স্মার্ট ভ্যালু তো ব্রেন ওয়াশটা করেছিল বলে আজকে আমার পাসপোর্ট আছে, এবং ব্রেন ওয়াশটা করেছিল বলে আজকে আমি থাইল্যান্ডে যাবো, থাইল্যান্ড কোয়ালিফাই করেছি। তাহলে আমার ব্রেন ওয়াশটা করেছিল, ভালো করেছিল কিনা? যে ছেলেটা লেবারের কাজ করতো, সেই ছেলেটা এখন ভাবে স্মার্ট ভ্যালু থেকে কোটি টাকার গাড়ি কিনবে, কোটি টাকার ফ্ল্যাট কিনবে। তাহলে আমি চাই প্রতিটা মানুষের এরকম ব্রেন ওয়াশটা করা উচিত। একটা গরিব ফ্যামিলির ছেলেকে ব্রেন ওয়াশ করে যদি কোটিপতি বানানো যায়, ভারতবর্ষের প্রতিটা মানুষের ব্রেন ওয়াশ করা উচিত। নেক্সট, অনেকেই বলে না এখানে অনেক বোঝাতে হয়, স্মার্ট ভ্যালুতে নাকি অনেক বোঝাতে হয়। একটা জিনিস ভালো করে জানেন, কোথায় বোঝাতে হয় না? আমরা একটা চাকরি করবো, সেখানে বোঝাতে হয় না। তো বোঝাতে কোথায় হয় না? একটা টিচার স্টুডেন্টকে পড়াবে, তো টিচারকে বোঝাতে হয় না। একটা উকিল
যখন একটা কেস লড়াই করে তখন তাকে বোঝাতে হয় না উকিলকে? প্রতিটা মানুষকে বোঝাতে হয়। যারা বিয়ে করেছেন তারা আরো ভালো করে জানবেন রাত দিন বউকে বোঝাতে হয়। যদি বউকে না বোঝান তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু কি হবে, এরকম কিছু ঘটনা ঘটবে। মানে এদিকে হচ্ছে মাদুকার, এদিকে হচ্ছে মহিষাসুর, এরকম যুদ্ধ শুরু হয়ে যাবে। একদিকে হিটলার, একদিকে ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তো প্রতিটা সেকেন্ডে বোঝাতে হয়। যদি বোঝাতে পারেন, কিরকম বোঝাতে হয়? সকালবেলা বাজার করতে যাবেন, বড় মাছের জায়গায় ছোট মাছ, বউ বলবে ছোট মাছ কেন, পকেটে টাকা নেই, বোঝাতে হয় ছোট মাছে বেশি প্রোটিন আছে। ছেলে স্কুলে পাঠাবেন, স্কুলের টিচারে মাইনে দিতে পারছেন না, বউকে বোঝাতে হবে 5 দিন পরে দেব। যখন বউকে নিয়ে মার্কেটিং করতে যাবেন, বলবে 5,000 টাকা শাড়ি নেবো, আপনার পকেটে টাকা নেই, কি বলবেন? 500 টাকা শাড়ি। বউকে বোঝাতে হবে, মাথায় হাত বুলিয়ে বোঝাতে হবে, তেল দিয়ে বোঝাতে হবে। তো সারা জীবন আপনাকে বোঝাতে হবে। যদি বোঝাতে পারেন তবে আপনার ফ্যামিলি টিকবে, আর যদি বোঝাতে না পারেন আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। মানে মাদক আর মহিষাসুরের ঝগড়া সবসময় লেগে থাকবে। তো বোঝাতে আপনাকে হবে। এবারে স্মার্ট ভ্যালুতে যদি বুঝিয়ে পড়ে, আপনি যদি কোটিপতি হতে পারেন, স্মার্ট ভ্যালু থেকে আপনি যদি মানুষকে বুঝিয়ে, যদি আপনার আইডেন্টিটি হয়, আপনাকে লাখ লাখ মানুষ যদি চেনে, স্মার্ট ভ্যালু থেকে মানুষকে বুঝিয়ে যদি আপনার লাইফে সিকিউরিটি আসে, তাহলে আপনি মানুষকে বোঝাবেন কি বোঝাবেন না? এবার কি আপনি বোঝাচ্ছেন? আপনি কাউকে সন্ত্রাসবাদী তৈরি করছেন? আপনি কাউকে ডাকাত বানাচ্ছেন? না, আপনি বোঝাচ্ছেন কি বোঝাচ্ছেন? যে আমাদের প্রতিটা মানুষের লাইফে সিকিউরিটি দরকার, প্রতিটা মানুষকে এরকম ইনকাম করতে হবে যাতে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে পারি। তো এটা বোঝানো খারাপ না ভালো? প্রতিটা মানুষের এই বোঝানোটা উচিত। নেক্সট, অনেকে বলে এখানে নাকি সবাই সাকসেস পায় না। আমাকে একটা কথা বলুন, সাকসেস কোন জায়গা থেকে সবাই পায়? আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়েছিলাম, স্কুলে প্রতিটা ছেলে ফার্স্ট হয়েছিল? প্রতিটা ছেলে ফার্স্ট হয়, একটা ছেলে ফার্স্ট হয়। আবার স্কুলে কেউ না কেউ টানাটানি করে পাস করেছে, 10-এ পাস হচ্ছিল, আবার কেউ না কেউ ফেলও করেছে। করেছি কিনা? তাহলে স্কুলে যখন আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, সেখানে সবাই ফার্স্ট হয় কিন্তু, তো তাহলে এখান থেকে কি করে হতে পারে? তো সবাই কখনো সাকসেসফুল হতে পারে না। সবাই যদি সাকসেস পেয়ে যায় তাহলে তো আমার না খেয়ে মরে যেতে হবে। কেন? চাষি থাকবে না, চাষ করবে না, লোক ড্রাইভার থাকবে না, লোক দোকানদার যারা দোকান করবে সেরকম থাকবে না, মুদিখানার দোকানের লোক নেই, তো সবাই তো সাকসেসফুল হবে না। সাকসেস কারা হবে? যারা পরিশ্রম করবে। যখন আমরা স্কুলে পড়েছি, যে ছেলেটা পরিশ্রম করেছে সে ফার্স্ট হয়েছে, আর যে ফাঁকি মেরেছে সে লাস্ট হয়েছে। তো যে পরিশ্রম করবে সে 100% সাকসেসফুল হবে। যদি সেটাই না হতো তাহলে সচিন টেন্ডুলকার বাবাকে কেউ চেনে না, সচিন টেন্ডুলকার সাকসেস পেল কি করে? ধীরুভাই আম্বানি বাবাকে কেউ চেনে না, তো কোটিপতি ছিল না। ধীরুভাই আম্বানি কোটিপতি হলো কি করে? ভারতবর্ষের টপ রিচেস্ট ম্যান হলো কি করে? অরুণিমা সিনহার বাবাকে কেউ চেনে না, অরুণিমা সিনহা আজকে গোল্ড মেডেল নিয়ে হলো কি করে? যে হ্যান্ডিক্যাপ্ট একটা মেয়ে সে এভারেস্ট উঠেছিল। তো যেগুলো, তাহলে এরা প্রত্যেকে সাকসেস পেয়েছে কি করে? ওরা লড়াই করেছে, ওরা পরিশ্রম করেছে। তাহলে আমরা পরিশ্রম যদি করি, আমরা নিজেদেরকে যদি চেঞ্জ করি, 100% আমাদের সাকসেস হবে। তো সবার হবে না, এটা কোনো সম্ভব না, কোনো প্ল্যাটফর্ম থেকে সম্ভব না। আর সবার না হওয়াটাই স্বাভাবিক। সবার যদি হয়ে যায় তাহলে আমরা যে বাড়িতে থাকবো সেই বাড়ি বানানোর লোক পাওয়া যাবে। বোঝাতে পারলাম কি পারলাম না? ইয়েস অর নো? নেক্সট যেটা আছে, অনেকে বলে এখানে তো ফিক্সড ইনকাম নেই। আমরা কি সবকিছু ফিক্স চাই? আমরা কি সবকিছু ফিক্স চাই? যদি সেটাই হয়, ধরুন ছোটবেলা থেকে আমরা বলে দিলাম, ছোটবেলায় যখন জন্ম হয় তখন আমাদের হাইট কত থাকে? 1 থেকে 1.5 ফুট। আপনাকে ফিক্স করে দিল যে আপনার এই হাইটটাই ফিক্সড, আপনি আর বাড়বেন না। তাহলে কি হবে? আজকে আমরা এত বড় হতে পারতাম, এত বড় চেহারা হতো। আপনার ফিক্স করে দিল কি এই জামা প্যান্টটা সারা জীবন আপনাকে পরে কাটাতে হবে। এই একটাই জামা প্যান্ট বা দুটো জামা প্যান্ট ফিক্সড, আপনার ভালো লাগবে? আপনার ফিক্স করে দিল সকালবেলায় ওই আলু সিদ্ধ ডাল ভাত সারা জীবন আপনাকে খেতে হবে, ভালো লাগবে? তো ফিক্সড আমাদের ভালো লাগে না। আমরা ভাবি বোধহয় ফিক্সড হলে ভালো হতো। ফিক্সড ভালো লাগে না। মানুষের লাইফে সবাই বলেন, একটা কথা আছে, পরিবর্তনই সংসারের নিয়ম। পরিবর্তন আপনার লাইফে দরকার। ফিক্সড করে দিল গরম সারা জীবন চলবে, গরম আপনি বলুন বাঁচবেন? ঠান্ডা সারা জীবন চলবে, যখন ঠান্ডা কি কতদিন যা ঠান্ডাটা থাকবে, সারা ঠান্ডাটা যাচ্ছে না কেন? আমরা বলি কি বলি না? বর্ষা টানা ফিক্সড, বর্ষা হয়ে গেল, তো আপনি বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। তাহলে প্রকৃতি যখন নিজেকে চেঞ্জ করছে, বর্ষা, গরম, ঠান্ডা, শরৎ, বসন্ত ঋতু পরিবর্তন হচ্ছে, তাহলে আপনি আপনার লাইফের পরিবর্তন আনবেন না কেন? আপনি কি চান সারা জীবন আমি মাটির বাড়িতে থাকবো ফিক্সড? চান কি আপনি? আপনি চান লাইফে 10,000 টাকা আমার ফিক্সড? তো ফিক্সড মনে হয় আমাদের ইনকাম
ইনকামটা আমরা ফিক্স চাই। আপনি 10,000 টাকার জন্য জমিতে থাকেন, কেন আপনি যদি 5,00,000 টাকা ইনকাম করতে পারেন, করবেন কি করবেন না? আপনার পিছিয়ে যাবেন, আমি 5 স্টার হোটেলে গিয়ে খাবো, আমিও গাড়ি চালাবো। তাহলে এটা কখন করতে পারবেন? যখন আপনি এক্সট্রা ইনকাম করবেন, যখন আপনার চেঞ্জ হবে ইনকামটা। তো প্রত্যেকে আমরা কেউ চাই না ফিক্সড, আমরা চাই নিজেকে পরিবর্তন করতে। তো স্মার্ট ভ্যালুতে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। আপনি যতটা কাজ করবেন, যত বেশি করে কাজ করবেন, যত ভালো করে কাজটা শিখবেন, তত আপনি বেশি টাকা রোজগার করতে পারবেন। তারপরে আমাদের সপ্তাহে 1.5 লাখ টাকা এখান থেকে ইনকাম করা যায়, মাসে 6 লাখ টাকা, বছরে 1.5 কোটি টাকা একটা সাইড থেকে। এবারে যদি আপনার 10টা সাইড থেকে আপনি যত খুশি টাকা ইনকাম করতে পারেন, কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন। তাহলে আমরা ফিক্স চাইবো কেন? আমরা চাইবো যত বেশি টাকা আসবে তত টাকা নেবো। না আপনি এরকম মানুষ যে না আমার 10,000 টাকা ঠিক আছে, তার বেশি টাকা আমার দরকার নেই, এরকম কোনো ব্যাপার আছে কি? বুঝতে পারলাম। যদি সেরকম কিছু ব্যাপার থাকে যে আপনি ওই 10,000 টাকা নিয়ে আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে স্মার্ট ভ্যালুটা আপনার জন্য না। স্মার্ট ভ্যালুটা তাদের জন্য যাদের স্বপ্ন থাকে, যারা ফিক্সড একই রকম ভাবে জীবন কাটাতে চায় না, যাদের ইচ্ছা থাকে আমরা বিদেশে ঘুরতে যাবো, 7 স্টার হোটেলে খাবো, আমরাও লাইফে গাড়ি কিনবো 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা দিয়ে গাড়ি, তাদের জন্য স্মার্ট ভ্যালু। নেক্সট যেটা হচ্ছে যে এখানে নাকি টাকা লাগে, স্মার্ট ভ্যালুতে আসতে গেলে নাকি টাকা লাগে। আপনি একটা কথা বলুন, টাকা কোথায় লাগে? আমরা যখন এখন তো নরমাল বাচ্চা হচ্ছে না, সবাইকে সিজার করতেছে, বেশিরভাগ 99% সিজার করতেছে। তো বিয়ে করার পরে যখন বাচ্চাটা হয় না, তখনও 50,000 টাকা দিতে হয় ওই বাচ্চাটাকে জন্ম দেওয়ার জন্য। কেন? সিজার করতে হয়। তো জন্ম, একটা বাচ্চার জন্ম হবে তখন টাকা লাগে, আর সারা যখন মরবে, শ্মশান ঘাটে যখন যাবে তখন পোড়াতে টাকা লাগে। তাই জন্ম হতে গেলে টাকা লাগে, মরতে গেলে টাকা লাগে, তাহলে বেঁচে থাকতে গেলে টাকা লাগবে কি লাগবে না? খাওয়ার জন্য টাকা লাগবে না? আপনি চলে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে, চলে যাবেন পুরীর মন্দিরে, ভগবানের প্রসাদ নেবেন, প্রসাদ, তার জন্য টাকা লাগে। সেটা আবার কোয়ালিটি আছে, 30 টাকার প্রসাদ আলাদা, 50 টাকার আলাদা, 70 টাকার আলাদা। তো ভগবানের মন্দিরে আমরা যখন ভগবানকে দর্শন করতে যাই, সেখানে যদি টাকা লাগে, তাহলে স্মার্ট ভ্যালু থেকে আমরা কোটিপতি হবো, এখানে টাকা লাগবে না? স্বাভাবিক। একটা ছেলে চাকরির জন্য যাচ্ছে, তাকে টাকা দিতে হচ্ছে। একটা গরিব ফ্যামিলির ছেলে, সে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, 500 টাকা ঘুম দিতে হচ্ছে 10 লাখ টাকা, তো সেখানে টাকা লাগছে না? বিনা কারণে আপনাকে টাকা দিতে হবে, বিনা কারণে। এখন হয়ে গেছে, আপনি কলকাতার মার্কেটে যাবেন, যেখানে যাবেন দেখবেন অনেক জায়গায় টয়লেট আছে। টয়লেট করতে গেলে, আপনি জল খেয়েছেন, টয়লেট করতে গেলে টাকা লাগে 5 টাকা। তাহলে উইদাউট টাকা কোথায় কি আছে? কিছু নেই। তো স্মার্ট ভ্যালুতে টাকা লাগে না। স্মার্ট ভ্যালু বিজনেসটা করতে গেলে টাকা লাগে না। কেন বলুন দেখি? এখানে খরচা করতে হবে। আপনি দুর্গাপূজার সময় 20,000 টাকা মার্কেটিং করবেন, খরচা করেন কি করেন না? কি পান আপনি? কিছুই না। একটা বিল নিয়ে বাড়িতে আসেন, আর বিল নিয়ে এসে আপনার সারা রাত ঘুমাবে না, কেন এত টাকা খরচা করলাম? এসব যে বিলটা আপনি দেখবেন মাঝে মধ্যে বাঁ দিকে সুইচটা না একটু করে বেড়ে যাবে, যে এত টাকা খরচা হয়ে গেল, পরের মাসটা চালাবো কি করে? তো ওই খরচাটা যদি আপনি স্মার্ট ভ্যালুতে করেন, তাহলে আপনার লাইফে আর ভাবতে হবে না। বুঝতে পারলাম। বিজনেস করার জন্য টাকা লাগে না, শুধু খরচাটাকে করতে হবে। নেক্সট, অনেকে বলে যে এই কোম্পানিতে থাকলে নাকি লাইফ শেষ হয়ে যাবে, সবকিছু বরবাদ হয়ে যাবে। অনেকে ভাবে এই কোম্পানিতে থাকলে নাকি লাইফ শেষ হয়ে যাবে। একটা কথা, লাইফ সেই দিনই শেষ হয়ে গেছিল আমাদের, জানেন কবে? যেদিন আমাদের জন্মটা পরীক্ষা নিতে হয়েছিল। অনেকে বলে এই কোম্পানিতে থাকলে নাক কাটা যাবে। নাক কাটা যাবে? কিসের নাক কাটা? আমাদের বাড়িতে যখন খাওয়া দাওয়া করতে হতো না, মা লোকের বাড়িতে 1 কেজি চালের জন্য লোকের কাছে হাত পাততে হতো, তো তখন আমাদের নাক কাটা যেত না। অনেক রিলেটিভরা বলে, আমার রিলেটিভরা বলতো, তুই একটা ভালো শিক্ষিত ছেলে, তুই এই সমস্ত কোম্পানিতে কাজ করছিস, আমাদের সবার নাক কাটা যাবে। তো যখন আমার মা 1 কেজি চালের জন্য লোকের বাড়িতে মাংতে যেত, তখন ওদের নাক কাটা যেত না। আমাদের মাকে যখন আমরা অসুস্থ হলে সরকারি হসপিটালে মাটিতে শুয়ে রাখবো, কুত্তা চেপে দিয়ে যাবে, তখন নাক কাটা যায় না? আমাদের মারা যখন ওই ছেঁড়া কাপড় পরে বাইরে যায়, রাস্তায় যখন যায়, তখন লজ্জাটা ভালো করে ঢাকতে পারে না, তখন আমাদের নাক কাটা যায় না? তখন লজ্জা লাগে। তো এখানে থাকলে নাকি লাইফ শেষ হয়ে যাবে, সবকিছু বরবাদ হয়ে যাবে, তো ওখানে থাকলে বরবাদ হয় না? আমরা ব্যাপারটাকে ভুল ভাবি। বরবাদ স্মার্ট ভ্যালু থেকে হবে না। স্মার্ট ভ্যালু থেকে, স্মার্ট ভ্যালুতে থাকলে নাক তো ওদের কাটা যাবে। কিভাবে জানেন? নাকটা অন্যরকম ভাবে কাটা যাবে। স্মার্ট ভ্যালুতে থেকে যখন 1 কোটি টাকার গাড়িটা নিয়ে যাবো না, ওরা তো সারা জীবনে 1 কোটি টাকা কোনোদিন শোনেনি, কোটি টাকা ইনকাম করা যায়। ওদের সামনে কোটি টাকার গাড়িটা নিয়ে গেলে ওদের এমনিতে নাক কাটা যাবে। অনেক পরে লাইফ শেষ হয়ে যাবে। তো লাইফ শেষ কি করে হবে?
টাকা যদি না নিয়ে আসতে পারো, প্রতিদিন শেষ হচ্ছে, প্রতিদিন শেষ হচ্ছে একটু একটু করে নিজেকে কেন কম্প্রোমাইজ করছে। টাকা নেই, আলু সেদ্ধ ভাত খেয়ে খাচ্ছে। টাকা নেই, ছেলেকে সরকারি স্কুলে পড়াচ্ছে যেখানে খিচুড়ি দেয়। টাকা নেই, মা বাবাকে হসপিটালে, যেখানে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট হচ্ছে, টাকা নেই বলে। তো প্রতিদিন কম্প্রোমাইজ করছে। ছেলে বললো বাবা আমি এটা নেবো, দাম 2000 টাকা। বাবা কি বলে ছেলেকে, আরে বাবা ওটা আমাদের জন্য না, ওটা অন্য লোকের জন্য। তো প্রতিদিন তো একটু একটু করে শেষ হচ্ছে। স্মার্ট হয়ে গেলে শেষ হবে না, নতুন করে বাঁচতে শিখবে। গরিব থেকে কোটিপতি হবে, তোমার লাইফে সবকিছু পরিবর্তন হবে। এখানে এলে শেষ হবে না, বরবাদ হবে না, তোমার লাইফ তৈরি হবে। নেক্সট যেটা হচ্ছে, অনেকে বলে এখানে যাদের লাখ ভালো তাদেরই নাকি সাকসেস হয়, যাদের লাখ ভালো, লাখ ভাই। তো এখানে আমি একটা স্টোরির মাধ্যমে আমি বলতে চাই। তো অনেকে লাখ, দেখুন লাখ কি না, ভগবান আমাদেরকে যখন জন্ম দিয়েছে সবাইকে একইরকম ভাবে পাঠিয়ে, কাউকে বেশি দেয়নি, কাউকে কম দেয়নি। যে আমাদের জন্ম হয়েছে, আমাদেরকে সোনার জামা প্যান্ট পরে জন্ম হয়ে গেল, সবাই যখন আমরা আমাদের জন্ম হয়েছে সবাই নেকেট ছিল। তো কাউকে কম দেয়নি, কাউকে বেশি দেয়নি। তো একটা আমি স্টোরি বলতে চাই। একটা সমুদ্র ছিল, সমুদ্রের মাঝে একটা দ্বীপ ছিল, একটা বড় দ্বীপ। সেই দ্বীপে দুটো রাজা ছিল। ওই রাজাদের মধ্যে মাঝে মাঝে কি হতো না, যুদ্ধ শুরু হয়ে যেত। দুজন রাজাই চাইতো যে ওই পুরো দ্বীপটার মালিক আমার হবে, পুরো দ্বীপটা আমার হবে, আমার অধিকারে থাকবে। তো মাঝে মাঝে দুজন রাজার যুদ্ধ হতো, কিন্তু দুজনে কেউ পরাস্ত হতো না, দুজনেই সমান ছিল। তো একবার ওরা ঠিক করলো, এবারে যা কিছু ঘটে যাক, যা হবার হবে, এবারে আমাদের জয়লাভ করতে হবে। দুজন রাজাই এটা ভেবেছে। এবং ওই দিকে একজন সন্ন্যাসী ছিলেন। তো একজন রাজা প্রথমে ঠিক করলো যে আমি সন্ন্যাসীর কাছে যাবো, আমি জিজ্ঞাসা করবো যে এই যুদ্ধে আমার কি হবে, আমার জয়লাভ হবে কি হবে। তো প্রথম রাজা সন্ন্যাসীর কাছে যায়, গিয়ে পরে বলেন যে কদিন পরে যুদ্ধ ঘোষণা হবে, যুদ্ধ শুরু হবে, তো আপনি বলুন আমার ভাগ্যে কি আছে, আমার ভাগ্যে কি আছে, যুদ্ধে আমি জয়লাভ করবো না করবো। তো সন্ন্যাসী বললেন যে আপনার যুদ্ধে পরাজয় অনিবার্য, আপনার পরাজয় হবে, আপনি যুদ্ধে জয়লাভ করতে পারবেন। কথাটা শুনে রাজা খুব খারাপ লাগলো। কিন্তু খারাপ লাগলেও রাজা রাজপ্রাসাদে গেলেন, সমস্ত সৈন্য সামন্ত সবাইকে ডাকলো, ডেকে করে বললো যে দেখুন আপনারা, এই যুদ্ধে আমার পরাজয় অনিবার্য, কিন্তু আমি চাই আমাদের শেষ পর্যন্ত, মানে আমাদের মৃত্যুর আগে পর্যন্ত আমরা লড়াই করে যাবো। তো যেখানে যা কিছু অস্ত্র শস্ত্র আছে সবাই রেডি করুন, সবাই প্রতিদিন প্র্যাকটিস শুরু করুন, যেভাবে হোক আমরা, আমাদেরকে যদি একজনকে মারে আমাদের সৈন্যকে, আমরা ওদের 10 জন সৈন্যকে মারবো। তো আপনারা সবাই প্রিপারেশন তৈরি করুন। নেক্সট আরেকজন যে দ্বিতীয় রাজা ছিল, সেই রাজা সন্ন্যাসীর কাছে যায়। সন্ন্যাসীর কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন আপনি বলুন যে কদিন পরে তো যুদ্ধ শুরু হবে, তো যুদ্ধে আমার জয়লাভ হবে না পরাজয় হবে। তো সন্ন্যাসী বললেন আপনার জয় অনিবার্য, আপনার জয় আছে, আপনার ভাইকে কি লেখা আছে, আপনার জয় হবে। তো রাজা খুব খুশি হলেন, রাজপ্রাসাদে গেলেন, সবাইকে ডাকলো, সৈন্য সামন্ত প্রজাদেরকে সবাইকে ডেকে বললো আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা যে যেরকম আছেন খাওয়া দাওয়া করুন, এনজয় করুন, আপনারা রেস্ট নিন, ঘুমান, আমাদের কোনো চিন্তা নেই, যুদ্ধ যে কদিনই হোক না কেন আমাদের জয় হবে, লাস্ট পর্যন্ত বলে দিয়েছে। তো এইভাবে চলছে। নেক্সট যুদ্ধ ঘোষণা হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম রাজা সমস্ত সৈন্যদেরকে অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে যুদ্ধ শুরু করলো। দ্বিতীয় রাজা ওদের কোনো অস্ত্র শস্ত্র জোগাড় করেনি, কেন ওরা জানে যে আমরা যুদ্ধ থেকে জিতবো। যুদ্ধ শুরু হলো। দ্বিতীয় রাজার প্রচুর যারা সৈন্য ছিল তাদের কাছে অস্ত্র ছিল না, তারা মারা গেল। এবং শেষ পর্যন্ত কি হলো, প্রথম যে রাজাকে বলেছিল যে আপনার পরাজয় হবে, সেই রাজা জয় হলো, এবং যাকে বলেছিল যে জয় হবে সে কি হলো, পরাজিত হলো। তো এই রাজাকে কি করলো, রাজাকে কারাগারে বন্দী করলো, এবং বাকি সৈন্য সামন্ত সব মারা গেছে। ওই রাজা পুরো ওই দ্বীপের রাজত্ব রাজা পেল। তো যে রাজাকে কারাগারে নিয়ে যাচ্ছে, সে যে রাজা বলছে আমি একবার ওই সন্ন্যাসীর সাথে দেখা করতে চাই, এই দ্বীপে যে সন্ন্যাসী আছে ওর সাথে একবার দেখা করতে চাই, বলছি চলুন। তো দু রাজা একসাথে ওই সন্ন্যাসীর কাছে যান, গিয়ে ওরা বললো যে আপনি কি মিথ্যা, আপনি যে কথাটা বলেছিলেন সেটা কি মিথ্যা কথা বলেছিলেন আপনি? বলতে কিরকম না, আমাকে বলেছিলেন যে আমার জয় হবে, তো আমার কি হলো, পরাজয়। আর ওনাকে বলেছিলেন যে আপনার পরাজয় হবে, ওনার হলো জয়, তাহলে আপনি যেটা বলেছিলেন সেটা মিথ্যা কথা বলেছিলেন। বলছি দেখুন একটা কথা, আপনাকে যখন বলেছিলাম আপনার জয় হবে,
সেটা শুনে আপনি অনেক আনন্দে ছিলেন এবং বাড়িতে আপনি রাজপ্রাসাদে গিয়ে সমস্ত সৈন্যদেরকে বলে দিয়েছিলেন আপনারা সবাই রেস্ট নিন, আপনাদেরকে কোনো কাজ করতে হবে না, কিছু করতে হবে না। আর যাকে বলেছিলাম যে পরাজয় হবে, সে কি করেছে? নিজেকে আরো তৈরি করেছে, দিনের পর দিন প্র্যাকটিস করেছে। তো ওর ভাগ্যে ছিল, কিন্তু ওর চেষ্টা দিয়ে, ওর পরিশ্রম দিয়ে কি করেছে? ওর ভাগ্যটাকে পরিবর্তন করে নিয়েছে। তো ভাগ্য যাই থাকে না কেন, ভাগ্য আমাদের পরিবর্তনশীল। তো ভাগ্য বলে কিছু হয় না, লাখ বলে কিছু হয় না। আমরা যেরকম কর্ম করবো আমাদের লাখ সেরকম হবে। এক্সাম্পল, ধরুন আপনার লাখ খুব ভালো, আপনি সুস্থ থাকবেন, কখনো রোগে মারা যাবেন না। কিন্তু যদি আপনি প্রতিদিন আপনি যদি বিষ খেতে থাকেন একটু একটু করে, তাহলে আপনি মারা যাবেন কি যাবেন? কিন্তু আপনার লাখ তো ভালো, তাহলে মারা যাবেন কেন? আপনার লাখ ভালো, আপনি ট্রেন লাইনে গিয়ে শুয়ে পড়বেন, তার উপর দিয়ে আপনার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে ট্রেন যাবে, তো আপনি মারা যাবেন কি যাবেন না? তো আপনার লাখ তো ভালো। তো লাখের উপর ডিপেন্ড করবেন না, আপনি ডিপেন্ড করে থাকবেন আপনার কর্ম উপরে। আপনি কর্ম করুন, কর্ম যদি করতে থাকেন আপনার 100% আপনার লাখ পরিবর্তন হয়ে যাবে। তো যাই হোক, আজকে এতদূর। নেক্সট যদি কোনোদিন সুযোগ পাই কিছু বলার, আবার কোনো না কোনোদিন আসবো, বলবো। তো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।